মোস্তফা খামেনি, যিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, ইনি এখন পর্যন্ত যুদ্ধের যত কৌশল এবং যত বৈদেশিক কূটনীতি সমস্ত কিছু তিনি নির্ধারণ করে বলে এরকম মার্কিন গোয়েন্দা সংস্থারা তারা দাবি করে আসছে। কিন্তু এই মোস্তফা খামেনিকে নিয়ে নানান রকমের তর্ক আছে, বিতর্ক আছে। সেটি ভিডিওর বিশ্লেষণে আমরা আলোচনা করার চেষ্টা করব। অপরদিকে দেখা যাচ্ছে যে এই যে যুক্তরাষ্ট্রের যে নিষেধাজ্ঞা সেগুলোকে উপেক্ষা করে ইরান তার তেল বাণিজ্য চীনের সাথে করার জন্য ব্যাপকভাবে মরিয়া হয়ে উঠেছে। এর পিছনে রহস্য কি, সেই রহস্যগুলো আমরা বের করার চেষ্টা করব। প্রথমে আমরা যে বিষয়টি আমরা পরিষ্কার হব সেটি হচ্ছে এই যে মোস্তফা খামেনি, যিনি আজকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন সর্বোচ্চ ধর্মীয় নেতা দীর্ঘদিন। গত 28শে ফেব্রুয়ারিতে যখন ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলায় তার বাবা সহ ইরানের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সেখানে মোস্তফা খামেনি উপস্থিত ছিলেন। তারা সবাই নিহত হয়, কিন্তু মোস্তফা খামেনি কিন্তু আহত অবস্থায় সেখান থেকে তাকে উদ্ধার করা হয়। কিন্তু এই যে তাকে যখন নির্ধারণ করা হয় ধর্মীয় সর্বোচ্চ নেতা হিসাবে, এরপর থেকে তিনি কিন্তু লোকচক্ষুর আড়ালে। আজ পর্যন্ত তার কোনো ভিডিও বার্তা অথবা তিনি জনসম্মুখে আসেনি, কোনো বার্তা নেই। তারপরেও এই লোকটাকে নিয়ে যেন রহস্য কাটছে না। মার্কিনীদের ভিতরে ব্যাপকভাবে তারা কিন্তু সন্দেহ করে যাচ্ছে যে আসলে বর্তমানে ইরান কার নেতৃত্বে চলে। অবশেষে সেই নেতৃত্বের কিন্তু কিছুটা হইলেও তাদের সন্দেহ তৈরি হচ্ছে যে না, যত কিছু হোক না কেন তাদের সমস্ত কিছু কূটনৈতিক কৌশল, যুদ্ধের কৌশল সবকিছু সিদ্ধান্ত আসে মোস্তফা খামেনির কাছ থেকে। তাহলে কিভাবে মোস্তফা খামেনির কাছ থেকে আসে? দেখুন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রযুক্তি তারা বারবার ইন্ডিকেট করার চেষ্টা করছে যে আসলে মোস্তফা খামেনি কোথায় থাকে, কোন এরিয়াতে থাকে, তিনি কেমন আছে। এই জিনিসটা জানার জন্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বাহিনী তারা ব্যাপক পাগল হয়ে গেছে। বিভিন্ন সোর্সের মাধ্যমে তারা কিন্তু এখন পর্যন্ত ডিটেক্ট করতে পারছে না যে মোস্তফা খামেনি কোথায় অবস্থান করছে। অনেকে বলার চেষ্টা করছে মোস্তফা খামেনি অসুস্থ এবং তার ব্যাপক ক্ষতি হয়েছে, সেটা সুস্থতার জন্য তিনি গোপনে চিকিৎসা নিচ্ছেন। ইভেন তিনি কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করেন না, যার কারণে তাকে কোনোভাবেই ইন্ডিকেট করা সম্ভব হচ্ছে না। কিন্তু মার্কিন গোয়েন্দা সংস্থাদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে যে এই যে যুক্তরাষ্ট্র 28শে ফেব্রুয়ারির পর থেকে ইরানের উপর যেভাবে অতর্কিত বিভিন্নভাবে আক্রমণ করার চেষ্টা করছে বা করে যাচ্ছে, তারপরেও ইরানের যে যুদ্ধ কৌশল, রণতরী কৌশল যেটাই বলেন না কেন, সব কৌশলের কাছে, কূটনৈতিক কৌশলের কাছেও যুক্তরাষ্ট্র কিন্তু বারবার নাকে চুবানি খাচ্ছে, কোনোভাবেই পেরে উঠতেছে না। এর পিছনের রহস্য কি? যদিও বলার চেষ্টা করছে যে ইরানের মধ্যে কিছুটা মতপার্থক্য তৈরি হয়েছে নেতৃত্ব স্থানে, কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি এবং বিশ্লেষকরা যারা আন্তর্জাতিক বিশ্লেষক আছে তাদের মতে যে ইরানের অন্তরালে যদিও তাদের কোনো সমস্যা থেকে থাকে, কিন্তু বৈশ্বিক যে সমস্ত সমস্যাগুলো এবং যুক্তরাষ্ট্রের সাথে যে যুদ্ধের যে তাদের যে সমস্যাগুলো, এই সমস্ত সিদ্ধান্তগুলো তাদের এক জায়গায় ঐক্য স্থাপন করিয়ে এই সিদ্ধান্তগুলো তারা গ্রহণ করে। এবং এই যে সকলের সিদ্ধান্তগুলো তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনির কাছে পাঠিয়ে দেন এবং তিনি তার সিদ্ধান্ত জানিয়ে দেন যে কোন সিদ্ধান্তটা গ্রহণযোগ্য। এবং এই সমস্ত সিদ্ধান্তগুলো শুধুমাত্র ডাকযোগে এবং চিরকুটের মাধ্যমে কিন্তু জানানো হচ্ছে। মোস্তফা খামেনির সাথে কে বা কাহারা যাওয়া আসা করে তাদেরকেও কিন্তু ইন্ডিকেট করার চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি বাহিনী, কিন্তু কোনোভাবেই ধরে উঠতে পারছে না। যুক্তরাষ্ট্রের সন্দেহ হচ্ছে যে এই অবস্থায় যেখানে দেখা যাচ্ছে বারবার যুক্তরাষ্ট্র বিভিন্নভাবে ইরানের উপর বিভিন্নভাবে আক্রমণ করতে যাচ্ছে, সেখানেও কিন্তু তারা বাধাগ্রস্ত হচ্ছে। আমরা সর্বশেষ যে কয়েকটি অপারেশন দেখেছি যুক্তরাষ্ট্রে, সেখানেও গিয়েও কিন্তু তাদেরকে লেজ গুটিয়ে ইরানি বাহিনীর কাছ থেকে কিন্তু তুরতুর করে তাড়িয়ে আসতে বাধ্য হয়েছে বা যেতে বাধ্য করেছে ইরানি বাহিনী। এই যে তারা প্রত্যেকটা রণকৌশলে তারা কিন্তু হেরে যাচ্ছে, প্রত্যেকটা যুদ্ধ কৌশলে তারা হেরে যাচ্ছে। এর পিছনের রহস্য কি? আমরা জানি যে মোস্তফা খামেনিকে দীর্ঘদিন যাবৎ আয়াতুল্লাহ আলী খামেনি অর্থাৎ তার বাবা এই যুদ্ধের বা কূটনৈতিক সম্পর্কিত বিভিন্ন বিষয়গুলো নিয়ে তাকে বিভিন্নভাবে ট্রেনিং করিয়ে একদম পাকাপোক্ত একজন লিডার বানিয়েছে এবং তাকেই কিন্তু এই আজকের এই ইরানের ধর্মীয় সর্বোচ্চ নেতা হিসেবে তাকে কিন্তু বসানো হয়েছে। এর পিছনে রহস্য আছে, অনেক রহস্য আছে দর্শক। কারণ মোস্তফা খামেনি একদিনে দুদিনে তৈরি হয়নি। যুদ্ধের কৌশল বলেন, কূটনীতিক সম্পর্কিত যতগুলো কৌশল বলেন, সমস্ত কিছু সম্পর্কে তিনি অবগত এবং সবকিছু কিন্তু তিনি আড়াল থেকেই নীতি নির্ধারক হিসাবে তিনি কিন্তু দায়িত্ব পালন করে যাচ্ছেন। এই বিষয়গুলোকে যুক্তরাষ্ট্র একটুভাবে তারা বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে যে আসলে মোস্তফা খামেনি না অন্য কেউ এই নীতি নির্ধারক হিসেবে দায়িত্ব পালন করছে। অনেকে বলার চেষ্টা করছে এখন হয়তো বা
এই মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধকে কেন্দ্র করে ইরানের ভিতরে যে তাদের যে কিছুটা ফাটল ধরার চেষ্টা বা ফাটল ধরানোর জন্য বিভিন্ন গোয়েন্দা সংস্থা তৎপর হয়ে উঠেছে, সেই ক্ষেত্রে আসলে দায়িত্ব কে পালন করছে? অনেকে বলার চেষ্টা করছে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, তিনি যেভাবে বৈশ্বিক কূটনীতিক সুসম্পর্ক বজায় রেখেছেন বা ধরে রেখেছেন, বা বিভিন্ন রাষ্ট্রের সাথে তিনি কূটনীতিক সম্পর্ক কিন্তু প্রতিনিয়ত বৃদ্ধি করে যাচ্ছেন, এবং তার অবর্তমানে যে ইরানের যে স্পিকার ইসমাইল, তিনি সর্বোচ্চ কিন্তু তিনিও নীতি নির্ধারক হিসেবে কিন্তু দায়িত্ব পালন করে যাচ্ছেন। সবাই সন্দেহ করছে যে এই দুজন ব্যক্তির কৌশলে এবং কিছুটা এই যে প্রশাসনের যে ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের সমন্বয়ে গঠিত একটি কমিটি গঠন করা হয়েছে, যে কমিটির মাধ্যমেই সমস্ত কিছু ভালো মন্দ দিক নির্দেশনা সবকিছু সেখান থেকে নির্ধারণ করা হচ্ছে বলেও অনেকে মন্তব্য করছেন বা অনেকে সন্দেহ করছেন। কিন্তু গোয়েন্দাদের সংস্থা, মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে যে আসলে সব তথ্য সবকিছু কালেকশন করে নিয়ে যখন মোস্তফা খামেনির কাছে নিয়ে যাওয়া হয়, সেই মোস্তফা খামেনি কয়েকটা ইনফরমেশনের ভিত্তিতে তিনি কিন্তু সকল নির্ধারণ করে থাকেন। আসলে এটা সত্যতা কতটুকু একমাত্র আল্লাহ ভালো জানেন, কারণ মোস্তফা খামেনি এখন পর্যন্ত দায়িত্ব নেবার পর থেকে আজ পর্যন্ত কখনো সামনে আসেনি। অনেকে প্রশ্ন তোলার চেষ্টা করে যে উনি আসলে বেঁচে আছেন কিনা, না উনি মারা গেছেন নাকি অসুস্থ আছেন, এটা নিয়েও ধোঁয়াশা আছে। অপরদিকে দেখেন, এই যে যুক্তরাষ্ট্রের সাথে যত নিষেধাজ্ঞা উপেক্ষা করিয়া ইরান যেভাবে তেল বিক্রির জন্য চীনের কাছে মরিয়া হয়ে উঠেছে, সেটা এক ধরনের ব্যতিক্রম পদক্ষেপ আমি মনে করি। আপনারা দেখেন যে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে একটা বৈঠক হবার কথা। সেই বৈঠক সামনে রেখেই তাড়াহুড়ো করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কিন্তু চীন সফরে গিয়েছিলেন। ইতিমধ্যে সেটা আপনারা হয়তো জেনেছেন। এই চীন সফরে শুধুমাত্র যে তাদের পারস্পরিক বন্ধুত্ব সম্পর্ক বজায় রাখার জন্যই যায়নি, এখানে অনেকগুলো কারণ আছে। একদিকে যেমন যুদ্ধের কৌশল, যুদ্ধের সমস্ত সরঞ্জাম চীনের কাছ থেকে যেভাবে আড়ালে তারা সাপোর্ট পাচ্ছে, অপরদিকে সামনে যুক্তরাষ্ট্র যদি গিয়ে চীনের সাথে এমন কোনো কূটনৈতিক সুসম্পর্ক গড়ে তুলতে পারে, সেক্ষেত্রে ইরান হয়তো বা ভেবেছে যে আমি যদি চায়নাকে ম্যানেজ না করতে পারি তাহলে আমি একা হয়ে যাব। সেই কারণে তিনি যুক্তরাষ্ট্রের সফর সামনে রেখেই আগেই চায়নাদের সাথে একটি বৈঠকের মাধ্যমে তিনি কিন্তু ব্যালেন্স করে এসেছে, এটা সবাই বলার চেষ্টা করছে। কারণ এই যে তারা যে তেল বাণিজ্যটা করছে, দেখেন এখানে দুটি দেশেরই কিন্তু লাভবান। একদিকে মার্কিন নিষেধাজ্ঞা থাকার কারণে ইরানের তেল কিনতে কিন্তু এখন বিশ্বের যে কোনো দেশ কিন্তু তারা কিন্তু আগ্রহ বোধ করছে না, কারণ যারা ইরানের জ্বালানি সংগ্রহ করতে যাবে তারাই নিষেধাজ্ঞার মধ্যে পড়বে। এরকম একটি ভয়ঙ্কর পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্ট নিয়েছে, যার কারণে তার এই যে বিধিনিষেধ উপেক্ষা করে অনেক রাষ্ট্রই ইরানের কাছ থেকে তেল সংগ্রহ করতে যাচ্ছে না। যদিও বিতর্কতভাবে অনেকে চুরি করে বা অন্য কোনো পথে কিন্তু তার কাছ থেকে তেল সংগ্রহ করছে, কিন্তু এখানেই কথা শেষ নয়। যে কারণ ইরান হচ্ছে তেল নির্ভরশীল, বাণিজ্যতে, অর্থনীতিতে সকল ক্ষেত্রে তেলের উপর সে ডিপেন্ড করে। যদি তেল বাণিজ্য তার বন্ধ হয়ে যায় তাহলে ইরান অর্থনৈতিকভাবে ধসে যাবে, ভেঙে যাবে। আর এই সমস্ত ভাঙ্গা রাষ্ট্র কখনোই যুদ্ধক্ষেত্রে গিয়ে সফল হতে পারবে না। তাই তেল সরবরাহ করার জন্য যত রকমের পন্থা আছে, পথ আছে, সবকিছুই ইতিমধ্যে ইরান কিন্তু সেটা সেই পথ কিন্তু অবলম্বন করছে। তারই ধারাবাহিকতায় তিনি চায়নায় গিয়েছেন, যে চায়নাও বিভিন্ন প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে মার্কিনীদের কিন্তু নিষেধাজ্ঞা কিন্তু পেয়েছে। তারপরে মার্কিনীদের চোখে চোখ রেখে এই সমস্ত নিষেধাজ্ঞাগুলো উপেক্ষা করে তারা কিন্তু তেল আমদানি করেই যাচ্ছে। এবং এখানে চায়নার একটা পজিটিভ দিক দেখেন, চায়না এই সুযোগে যখন মধ্যপ্রাচ্য তথা ইরান থেকে তেল সংগ্রহ করতে যাচ্ছে না কেউ, সেই সময়ই চায়না কিন্তু এই সুযোগটা হাতে নিয়েছে। কারণ চায়নার যে তেল সংগ্রহ বা তেলের যে একটা মজুতকরণ, এটা কিন্তু হিউজ পরিমাণে গত 2 মাসে করে ফেলেছে। শুধু এখানে তাই নয়, চায়নার সাথে তেল বাণিজ্যের একটা এশিয়া এবং ইউরোপ কান্ট্রির অনেক কান্ট্রির সাথেই তাদের কিন্তু একটা যোগাযোগ ইতিমধ্যে হয়ে গেছে। কারণ যারা এতদিন মার্কিন বা অন্যান্য রাষ্ট্রের মধ্যপ্রাচ্য থেকে যারা তেল আমদানি করত, ইতিমধ্যে তারা ডাইভার্ট হয়ে চায়নাদের কাছ থেকে তেল আমদানি করছে। এখানে সুবিধা হচ্ছে নিরাপদ ভাবে চায়নাদের কাছ থেকে তেল সংগ্রহ করতে পারছে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রগুলো, বিশেষ করে এশিয়ার রাষ্ট্রগুলো। তারা চায়নাদের কাছ থেকে তেল কেনার মধ্য দিয়ে তারা অনেকটা নিরাপদ মনে করছে। এবং এখানেই শুধু তাই না, যে চায়নাও এদিকে কিন্তু ব্যাপকভাবে অর্থনৈতিকভাবে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। বিশ্বের
একটা সময় দেখা যাবে যে এই যে ডলারের যে তাদের যে একটা আধিপত্য যুক্তরাষ্ট্রের, সে আধিপত্যটাকে কিছুটা কিন্তু চায়না কিন্তু কমাচ্ছে তাদের যে এই কারেন্সির মাধ্যমে তারা তেল সরবরাহ করে যাচ্ছে। চায়নার যে কারেন্সি এটাকেও কিন্তু তারা কিন্তু ব্যাপকভাবে তারা মার্কেটিং করছে। এখানে চায়না দুই দিকেই তারা সফল। একদিকে যেমন তেল মজুত করছে, অন্যদিকে তারা তেল বাণিজ্যটা তাদের বাড়িয়ে ফেলেছে। যার কারণে চায়না ও যুক্তরাষ্ট্রের সমস্ত নিষেধাজ্ঞাগুলো উপেক্ষা করে ইরানের কাছ থেকে এই মুহূর্তে তারা কিন্তু তেল সংগ্রহ করছে এবং এখানে শুধু চায়না যে লাভবান তা না, ইরানও লাভবান। কারণ ইরানের একমাত্র সবচেয়ে বড় তেল আমদানিকারক দেশ হচ্ছে চায়না। আর চায়না এখন যে পরিমাণ তেল টানছে, ইরান আর কয়েকটি দেশের সমন্বয়ে যে তেলগুলো সাপ্লাই করতো বা সরবরাহ করতো, একইভাবে চায়না ইরান থেকে সেই সম পরিমাণ তেল কিন্তু তারা আমদানি করছে। যার কারণে এখন ইরান কিছুটা হলেও অর্থনৈতিক স্বাবলম্বী যেভাবে আছে সেভাবে কিন্তু তারা টিকে আর রয়েছে এবং আগামীতেও টিকে থাকতে পারবে বলেও কিন্তু এটা মার্কিনীদের গোয়েন্দা সংস্থাদের রিপোর্টে, গতকাল একটা রিপোর্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম। সেই আলোচনায় কিন্তু বলেছি যে মার্কিন গোয়েন্দা সংস্থাদের একটা রিপোর্ট আসছে যে যুক্তরাষ্ট্রের সাথে ইতিমধ্যে ইরান যেভাবে যুদ্ধ করেছে তার সকল কিছুই এখনো পরিপূর্ণতা আছে। কারণ যতগুলো অস্ত্র সরঞ্জাম এখন পর্যন্ত 70 থেকে 75% মানে শতাংশ মজুতকৃত যে সমস্ত অস্ত্র আছে তা কিন্তু একদম মানে কোনো রকমের সমস্যা তো ছাড়াই সেখানে কিন্তু তাদের মজুত আছে। এখানে কোনো রকমের ক্ষতিগ্রস্ত বা কোনো রকমের ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। এদিকে তারা কিন্তু 20 থেকে 25% তাদের যে গত 2 মাসে তাদের যে এই যুদ্ধের যে সমস্ত সরঞ্জাম সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে মাত্র 20 থেকে 25%। আর বাকি 70 থেকে 75% তাদের সমস্ত সরঞ্জাম এখনো অক্ষত আছে এবং নিরাপদে আছে। শুধু তাই না, এর পাশাপাশি তারা কিন্তু ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যে বিষয়টি, এটা কিন্তু তারা কিন্তু প্রায় মানে একদম তাদের পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছে গেছে। যদি এভাবে তাদের কৌশলগতভাবে কূটনীতিক কৌশলগত তারা কিছুদিন যদি যুক্তরাষ্ট্রের সাথে তারা যদি এভাবে কৌশলগতভাবে পিছিয়ে নিতে পারে তাদের সমঝোতা এবং যুদ্ধের যে অনির্দিষ্টকালের জন্য যে স্থগিতাদেশ, এটা যদি আর কিছুদিন হয়তো নিতে পারে, সেই ক্ষেত্রে হুট করে হয়তো বা ইরানের কাছ থেকে ঘোষণা আসবে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে। এই ঘোষণাটার অপেক্ষায় কিন্তু আছে। তো সব মিলিয়ে ইরান কিন্তু এখনো পর্যন্ত স্বাবলম্বী, এটা যুক্তরাষ্ট্রের কথা। যুক্তরাষ্ট্র গোয়েন্দা সংস্থাদের দাবি, সিএনএন এর মাধ্যমে যেটা প্রকাশ করা হয়েছে বা সেখানে বলা হয়েছে যে ইরান এখন পর্যন্ত আগামী কয়েক মাস পর্যন্ত তাদের যে অর্থনৈতিক যে অবস্থা, আগামী কয়েক মাস পর্যন্ত তারা টিকে থাকবে কোনো রকমের সমস্যা ছাড়া। তাহলে এবার বুঝুন যে ইরান কতটা কৌশলী হয়েছে এবং যুক্তরাষ্ট্রের সাথে যে সমস্ত কৌশলগত দিকগুলো আছে এগুলো আসলে একজন দক্ষ এবং অভিজ্ঞ ব্যক্তির ধারায় নির্ধারণ করা হচ্ছে। সেটাই হচ্ছে যে মোস্তফা খামেনি। কারণ মোস্তফা খামেনিকে একদিনে তৈরি করা হয়নি, দীর্ঘদিন যাবৎ তার বাবা আলী খামেনি ইনি কিন্তু তাকে কিন্তু তার পিছনে সময় দিয়েছে এবং তাকে কিন্তু ওভাবেই উপযুক্ত করে গড়ে তুলেছে। যার কারণে আজকে মোস্তফা খামেনি যদিও পর্দার আড়াল থেকে সবকিছু নিয়ন্ত্রণ করছে বা দেখাশোনা করছে, কিন্তু সেই দেখাশোনার বা তার কৌশলের কাছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাহিনী আছে তারা কিন্তু বারবার নাকি চুবানি খাচ্ছে। দর্শক, এই যে তাদের রণকৌশল বা যুদ্ধের কৌশল, অর্থনৈতিক কৌশল বা পররাষ্ট্র কৌশল, সব কিন্তু কৌশল আসলে কোনো একটি নির্দিষ্ট জায়গা থেকে আসছে, সেটি হচ্ছে মোস্তফা খামেনি। তো দর্শক, আসলে আজকের এই ভিডিওতে এতক্ষণ পর্যন্ত যত কথা বললাম সবকিছু মিলে মনে হচ্ছে যে যুক্তরাষ্ট্র বেশ চাপের মধ্যে আছে। কিন্তু এই চাপটা আসলে শুধু তাদের অর্থনৈতিক চাপ না, এই চাপটা তাদের যুদ্ধের কৌশলী চাপ না, আপামর সকল চাপের মধ্যে এখন যুক্তরাষ্ট্র। তো আপনি কি মনে করছেন যে আসলে ইরানের কাছে আগামীতে যুক্তরাষ্ট্র কোনোভাবেই কি তাদের কৌশলের কাছে হারবে না জিতবে? যদি আপনাদের এই ধরনের ধারণা বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।